আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের নামটা কি দেখো, আমরা লেখা আছে মূলত অমূলত সংখ্যা। তো এই অধ্যায়ের মধ্যে দুইটা অনুশীলনী আছে, সেটা হচ্ছে যে আমাদের কি 1.1 আর কি 1.2। তো 1.1 নিয়ে আলোচনা করব। 1.1-এ আমাদের কি কি বেসিক জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। এরপরে ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা এই ক্লাসের 6 থেকে 7টা বেসিক জিনিস শিখবো, যেগুলো আমাদের জানলে অনুশীলনীগুলো করতে অনেক সহজতর হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা তো জানো আমাদের নতুন চ্যানেলের তোমাদের 4র্থ শ্রেণী থেকে 8ম শ্রেণীর নতুন প্লেলিস্ট তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতেই। তো তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবা এবং সাবস্ক্রাইব করবা। তো দেখো আমরা ক্লাসটা শুরু করলাম। তো আমরা দেখি আমাদের প্রথম অধ্যায়ে কী দেওয়া আছে। প্রথম অধ্যায়ে আমরা একটু যাই। তো দেখো এই তো প্রথম অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। তো প্রথম অধ্যায়ে আমাদের অধ্যায়ের নাম কি বলতো, মূলত অমূলত সংখ্যা। আমরা এখানে বই থেকে কিছুই শিখবো না। এখন আমরা বইয়ের মধ্যে যা যা আছে সেই জিনিসের প্রেক্ষিতে কি কি আমাদের বেসিক জিনিস লাগবে, সেই জিনিসগুলো আজকে আমি তোমাকে লিখে লিখে একদম বুঝাই দেবো। এই কয়টা জানার পরে তুমি যখন বই নিজে নিজে পড়ার চেষ্টা করবা বা বুঝতে পারবা, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা চলে যাই। তো প্রথমে আমাদের একটা টপিক আছে, সেটা দেখো আমাদের প্রথমটা টপিকটা কি, বর্গ ও বর্গমূল। তো ভাইয়া ফার্স্টে আমাদের জানতে হবে বর্গ জিনিসটা কি, একবার সাধারণ অর্থে অঙ্কের ভাষা সারা ধরো। বর্গ জিনিসটা কি আমরা বলতো, আমরা জানি কি বলতো, বর্গের যে চতুর্ভুজের 4টি বাহু দ্বারা আবদ্ধ, অর্থাৎ 4টি চতুর্ভুজের 4টি বাহু সমান হলে তাকে আমরা কি বলে থাকি বলতো, বর্গ বলে থাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের একটা চতুর্ভুজ তো আমরা জানি 4টা বাহু থাকে, তার 4টা বাহু যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, তাকে বলতো বর্গ বলে থাকি। যেমন ধরো আমরা দিলাম, ধরো এটা আমরা একটা কি আঁকলাম বলতো, বর্গ আছে। এটা আমরা চিত্রের মাধ্যমে শিখে আঁকবে, বর্গ জিনিসটা আমরা বুঝি, তারপরে আমরা সব কিছু ডিটেলসে বলবো। তো আমাদের এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টা বাহু আমাদের কি আছে বলতো, সমান আছে। ধরলাম আমাদের এর মানও এ হবে, এর মানও এ, তাহলে এর মানও যদি হয় এর মানও এ, অর্থাৎ আমাদের একটা বাহু যদি এ মিটার হয় তাহলে এই পাশেও এ মিটার হবে, এই পাশেও এ মিটার হবে, এই পাশেও এ মিটারই হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা বর্গ কি জিনিস, আমরা তো ক্লাস 6-এ পড়ে আছি যে ধরো এর উপর স্কোয়ার, তাই পরে আসিনি বলতো ভাইয়া, স্কোয়ার তো পড়ে যাচ্ছি, তাই তো? এই জিনিসটা আমাদের কি বলতো, বর্গ। এই যে একে আমরা কি বলে বাংলায় আগে বলছিলাম স্কোয়ার, এখন আমরা কি বলবো, এক বলতো বর্গ বলে থাকবো আর কি। তো এটার মানে আমরা কি জানি, এক এ গুণুন এ, কি বলতো এ গুণুন এ। কোনো কিছুর উপর যদি আমরা 3 থাকতো, এর উপর যদি 3 থাকতো তাহলে আমরা কি লিখতাম বলতো, এ গুণুন এ গুণুন এ। তাহলে এ টু দি এর উপর যদি কিউব অর্থাৎ 3 থাকতো পাওয়ার হিসেবে, তাহলে আমরা 3টা এ গুণ করতাম, আর 2টা থাকলে 2টা এ গুণ করতাম। তো ভাই এখানে আমাদের বর্গ বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে যে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে আমরা কি বলে থাকি বলতো, সাধারণত বর্গ বলে থাকি। এখন আসো আমাদের এই অনুশীলনীতে আমাদের বর্গ কি হিসেবে কাজে লাগবে, এখন আসো সেগুলো আমরা দেখি একটু। তো ফার্স্টে আমরা বর্গ শিখবো সংখ্যা সহ একদম উদাহরণের মাধ্যমে। তো 1 নাম্বার আমরা শিখবো হচ্ছে যে বর্গ। তো বর্গ শিখতে গেলে ফার্স্টে আমাদের সহজ ভাষায় কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বর্গ বলে থাকি। কি বলতো, কোনো সংখ্যাকে, তাহলে আমরা লিখি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। কি বলে বলো তো ভাইয়া, বর্গ বলে। অর্থাৎ আমি সংজ্ঞাটা লিখে দিলাম, তোমার দল কখনো পরীক্ষার বা ক নাম্বারে আছে যে বর্গ কাকে বলে, তুমি এটা লিখে দিতে পারো, বুঝতে পারছো? আরও আমরা শর্টকাটও শিখবো মনে রাখার জন্য, বর্গ বলে। আচ্ছা এটুকু তো আমরা বললাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বর্গ বলে। একটা উদাহরণস্বরূপ লিখলাম আমরা এ একটা ধরো সংখ্যা, এ না বাদ ধরো সংখ্যা লিখে আমরা ধরো 2 লিখলাম। এই যে 2 লিখছি তার মানে কোনো সংখ্যা, আমাদের নামে 2 কে ওই সংখ্যা দ্বারাই, কোনো সংখ্যাকে সেই সংখ্যা, তার মানে আবার 2 গুণ করার পরে যে গুণফল পাওয়া যায়, 2 আর 2 গুণ করলে কত হয় 4, এই যে 4, বুঝতে পারছো? তাহলে আমাদের এইটা হলো বর্গ। এটা কি বলতো, বর্গ সংখ্যা,
বুঝতে পারছো জিনিসটা? আমি আবার বলি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বর্গ বলে থাকি, বুঝতে পারছো? অথবা আমরা সহজভাবে বলতে পারি কি বলতো, একই সংখ্যার গুণফল কি বলতো, নিজেকে নিজে দ্বারা গুণ করা। অর্থাৎ আমরা আরো বলতে পারি, এর সঙ্গে আরো বলতে পারি কি, একই সংখ্যার গুণফল, কি বলতো, গুণফল। তারপরে নিজেকে নিজে দ্বারা গুণ করা, এগুলো আমাদের কি বলতো, বর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি সংজ্ঞাটা, আমি আরেকবার ক্লিয়ার করে দেই। তাহলে বর্গ জিনিসটা হইলো যে আমাদের কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় তাকে আমরা বর্গ বলে থাকবো। আচ্ছা, তাহলে আমি আরেকটা উদাহরণ দেই। ধরো 3 একটা সংখ্যা, এই সংখ্যার সাথে আরেকটা 3 গুণ করছি, তাহলে কি হলো বলতো ভাইয়া, 9। এই যে 9টা হলো আমাদের বর্গ সংখ্যা। কি সংখ্যা বলতো, 9টা হলো বর্গ সংখ্যা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে তোমরা মনে রাখবা, একই সংখ্যার গুণফলকে কি বলা হয় বলতো, বর্গ বলা হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা দ্বিতীয় টপিক শিখবো। এই দ্বিতীয় টপিকটা শিখলে তুমি এই বর্গ আর বর্গ, এরপরের টপিক আমরা কি শিখবো, বর্গমূল। এখন আমরা কি শিখলাম বলতো, বর্গ। 2 নম্বরে আমরা শিখবো হচ্ছে যে বর্গমূল। বর্গমূল, এই বর্গমূল মানে কি বোঝাচ্ছে দেখো তো। বর্গমূল কোনো একটা বর্গ সংখ্যা, ধরো কোনো একটা বর্গ সংখ্যা আমরা লিখলাম 9, এই বর্গ সংখ্যার মূলে কি ছিল এটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? সহজ ভাষায় কি, কোনো একটা বর্গ সংখ্যা আমাদের দেখো 9 ধরে নিলাম। 9 কেন বর্গ সংখ্যা বলতো, 3 গুণন 3 করলে কত হয় বলতো, 9। এই জন্য আমাদের 9টা হলো বর্গ সংখ্যা। এখন আসো, এই কোনো একটা বর্গ সংখ্যার মূলে কি ছিল এটা নির্ণয় করা হলো বর্গমূল, ঠিক আছে? তাহলে আমরা কি কি গুণ করে 3 হয় বলতো, 3 আর 3 গুণ করে 9 হয়, বুঝতে পারছো? এই জন্য আমরা বলবো সহজ ভাষায়, এই যে গুণফলটা যারা বাড়াচ্ছে এটা হলো বর্গ সংখ্যা। কি সংখ্যা বলতো, এই গুণফলটাকে আমরা বলবো হলো কি, বর্গ সংখ্যা। আর এই 3টা হলো আমাদের বর্গমূল। কি বলতো, বর্গমূল। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। একটা উদাহরণের মাধ্যমে মনে রাখবা, আমাদের এখানে এই যে 3 × 9, এই 9টা হলো যে বর্গ সংখ্যা গুণফল, যেটা অ্যান্সার বাড়াবে। দুইটা সংখ্যা গুণ করে, একই সংখ্যা মানে এই সংখ্যা 2 গুণ করার ফলে ধরো 2 আর 2 গুণ করলে আমরা কত বাড়ালো বলতো, এটা বাড়াচ্ছে 4। কি আছে বলতো, 4 বাড়াচ্ছে, তাই তো? এই যে 2 আর 2 গুণ করে 4 বাড়ালাম, এই 4টা হলো আমাদের বর্গ সংখ্যা, আর এই 2টা হলো কি, বর্গমূল। তাহলে বর্গমূল মানে কি ভাইয়া বলতো, এই বর্গের মূল, বর্গ সংখ্যার মূলে কি ছিল, মনে রাখবে এভাবে যে বর্গ সংখ্যার মূল কই থেকে আসছে, মানে কি কই থেকে আসছে, এটা আমাদের কি বলতো, বর্গমূল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। তো এখন আসো, ধরলাম যে কোনো একটা বর্গ সংখ্যা, তাহলে আমরা বর্গ সংখ্যা কি কি পাই বলতো, আমরা পাই হলো 4, তারপরে কত পাই বলতো আমাদের 9, এরপরে বর্গ সংখ্যা আর কি আছে বলতো আমাদের 16, এরপর বর্গ সংখ্যা ধরো 36। এগুলো কি সবগুলো বর্গ সংখ্যা না? তাহলে এখন দেখো তো 16 যদি আমরা এর বর্গমূল আমরা কই থেকে পাবো, এর বর্গমূল কি 4 × 4 করলে কত হয় বলো তো ভাইয়া, 16 হয় না? তাহলে আমরা বলতে পারি এর বর্গমূল হচ্ছে 4। এবার আসো বর্গমূল চিহ্ন শিখবো। আমরা কি শিখবো বলো তো, 3 নাম্বার, যে এই যে চিহ্ন, বর্গমূল চিহ্ন। বর্গমূল চিহ্ন, চিহ্ন বর্গমূল আমাদের কোন চিহ্ন দ্বারা বর্গমূল, আমরা তো ক্লাস 6 এ এইরকম চিহ্ন একটা দেখছিলাম, এর নাম কি বলতো, রুটস। আমরা কি বলতাম ক্লাস 6 এ, আমরা বলছিলাম যে এর নাম হলো রুটস। এই রুটস এর বাংলায় হলো বর্গমূল, বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে রুট আছে, এর বাংলা কি বলতো, বর্গমূল, এই চিহ্ন। তাহলে আমরা এই চিহ্নকে কি বলবো বলতো, বর্গমূল চিহ্ন। এখন তোমরা তোমাদের ক্যালকুলেটর ইউজ করো, তোমরা একটা জিনিস পরীক্ষা করে দেখো, তোমরা এখানে লিখবা 16 রুট করবা, দেখবা 4 বাড়াবি। এরপরে তুমি কি করবা হলো 9 রুট করলা, কি করলা, এরপরে ধরো তুমি 9 রুট করলা, তাহলে তাও কত বাড়াবি বলো তো, 3 বাড়াবি। তাহলে এই যে আমাদের এটা আমাদের কি ক্যালকুলেটরের মাধ্যমে করলাম, রুট করে করলাম যে এখানে কত বাড়াইছে বলো তো, 3 বাড়াইছে। এই 16 কে আমরা কি করলাম, রুট করলে কত বাড়াই বলো তো, 4 বাড়াই। কিন্তু আমাদের চিহ্নের মাধ্যমে এটা, আর এমনিতে আমরা যখন করব তখন আমরা কেমনে মনে রাখবো বলো তো, বর্গ সংখ্যা হলো যে একই সংখ্যার গুণফলকে আমরা বর্গ সংখ্যা বলবো, আর কোন দুইটা সংখ্যা গুণ করতেছি সেইগুলোই আমাদের কি বলতো, বর্গমূল। অর্থাৎ আমরা যদি 6 আর 6 গুণ করে কত হয় বলতো, 36 হয়। এই 36টা কি বলতো আমাদের বর্গ, 36টা হলো বর্গ সংখ্যা। এই 36টা হলো কি বলতো, বর্গ সংখ্যা। আর এই যে 6, এটাই হলো বর্গমূল। এটা কি বলতো, বর্গমূল। আশা করি বুঝতে পারছো। এই দুইটা মনে রাখবা, তাহলে আমাদের বর্গ আর বর্গমূল আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো,
4 নাম্বার টপিকটা তাহলে আমরা কি শিখলাম? বর্গ শিখলাম, বর্গ চিহ্ন, বর্গমূল চিহ্ন, তারপর বর্গমূল কি এটা আমরা শিখে গেলাম। এরপর আসো আমাদের 4 নাম্বারে। তাহলে 4 নাম্বারে আমাদের বেসিক জিনিসটা কি শিখতে হবে এই অধ্যায় থেকে? দেখো এরপরে আমাদের শিখতে হবে যে স্বাভাবিক সংখ্যাটা কি। তোমাদের এরপরে কি আছে দেখি একটু আমাদের বইয়ে। এখন আসো পূর্ণবর্গ সংখ্যা শিখতে হবে। দেখো কি শিখতে হবে বলতো? পূর্ণবর্গ সংখ্যা। এখন আসো পূর্ণবর্গ সংখ্যা শিখতে আগে শিখতে হবে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। তাহলে দেখো আমাদের 4 নাম্বার জিনিসটা আমরা শিখবো কি? পূর্ণ সংখ্যা। কি শিখবো বলো তো ভাইয়া? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা জিনিসটা কি? এখন দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা কি শিখলাম বলতো ভাইয়া? আমাদের শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো বলতো? পূর্ণ সংখ্যা বলবো। আমি বলি শূন্য সহ, তার মানে আমাদের শূন্য একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা তার মানে আমাদের প্লাস আলা মান, তাহলে +2। এরপরে বলছে কি বলতো? ঋণাত্মক সংখ্যা, ধরো -3। অখণ্ড মানে কি? এখন আসো অখণ্ড মানে খণ্ড। অখণ্ডর বিপরীত কি বলতো? খণ্ড। খণ্ড মানে কি বলতো? ভাগ, অর্থাৎ 2 ভাগ 3 আছে। তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা কখনো আমাদের কি হয় না বলতো? পূর্ণ সংখ্যা হয় না। বুঝতে পারছো? তাহলে আমাদের বুঝতে হবে কি পূর্ণ সংখ্যা জিনিসটা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলে থাকি বলতো? পূর্ণ সংখ্যা বলে থাকি। তাহলে এখানে দেখো শূন্যটা কি আমাদের বলতো? শূন্য। ধনাত্মক মানে প্লাস আলা মানগুলো, ঋণাত্মক মানে মাইনাস আলা মানগুলো। বুঝতে পারছো জিনিসটা? এটাই আমাদের কি পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো পূর্ণ সংখ্যা তো আমরা ক্লিয়ার হইলাম। এবার আসো তোমরা এই পূর্ণ সংখ্যার জন্য আমি তোমাদের একটা ছক দেখে দিচ্ছি, এই একটা ছক মনে রাখবা, তাহলে পূর্ণ সংখ্যা ক্লিয়ার। সেটা হচ্ছে ধরো এইরকম একটা ছক, এখানে শূন্য। এবার আসো এই ছকের এটা হলো পূর্ণ সংখ্যার ছক। এই ছক মনে রাখলে হলো শূন্য থেকে ডান দিকে সবগুলো প্লাস আলা মান বসে। কি বসে বলতো? প্লাস আলা মান বসে। বাম দিকে কি বসে? এদিকে সবগুলো প্লাস আলা মান বসবে, এদিকে সবগুলো কি বসবে বলতো? মাইনাস আলা মান বসবে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে কি +1, তারপরে +2, এরপরে কি হবে বলতো? +3, এরপরে কি হবে বলতো? +4। আচ্ছা গেল। এরপরে আসো এদিকে কি হবে? -1, -2, -3 ইত্যাদি। এটাই হলো আমাদের কি বলতো? পূর্ণ সংখ্যার ছক। আশা করি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা পূর্ণ সংখ্যা আমরা বুঝতে পারলাম। এবার আসো এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে যে বইয়ের যে টপিকটা দেওয়া আছে যে পূর্ণবর্গ সংখ্যা। কি দেওয়া আছে ভাই বলতো? পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস? আচ্ছা বর্গ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা একটু আলাদা আছে। বুঝতে পারছো? বর্গ একটা জিনিস, পূর্ণবর্গ আর একটা জিনিস। এটা কিন্তু আমরা মিক্সড করো না। তাহলে এখানে আমরা দেখবো কি শিখবো বলতো? পূর্ণবর্গ সংখ্যা। এটা আমরা এখন শিখবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা শিখতে গেলে আমরা তো পূর্ণ সংখ্যা আগে শিখে নিলাম। এবার আসো পূর্ণবর্গ সংখ্যা কি। ধরো আমরা ধরো আমরা পূর্ণবর্গ সংখ্যার একটা উদাহরণের মাধ্যমে বোঝো। ধরো 5, এই যে 5 × 5 = কত হয় বলতো? 25। এটা একটা। আর একটা দেখা আছে, তাহলে আমরা এরপরে 2.5 গুণন আমরা লিখলাম কি 2.5 = কত হয় বলতো? 5। কত হবে? 5। এখন আসো তাহলে আমরা এই যে এখানে আমরা এই দুটা গুণ করছি, এখানে বর্গ সংখ্যা বার আছে, এখানে এই দুটা গুণ করে আমাদের একটা বর্গ সংখ্যা বার আছে। তাহলে কোনটা শুধু বর্গ আর কোনটা পূর্ণবর্গ এটা আমাদের বুঝতে হবে। এবার দেখো আমাদের 5 কিন্তু ভাইয়া পূর্ণ সংখ্যা। কি সংখ্যা বলতো? পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি পড়ছিলাম? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে 5 কি বলতো? এই 5টা কি +5 আছে, তার মানে আমাদের এটা কি পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এই 5 তো পূর্ণ সংখ্যা। তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাদের দুটো গুণফল, এই দুটো গুণ করার ফলে আমাদের কি বার আছে? একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। এবার আসো এটা কি দশমিক সংখ্যা। এটা কি বলতো ভাইয়া? দশমিক সংখ্যা। আমরা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছিলাম যে দশমিক সংখ্যা হবে না? তাহলে আমাদের এটা শুধু বর্গ সংখ্যা। এটা কি বলতো? শুধু বর্গ সংখ্যা। আর এইটাকে আমরা কি বলবো বলতো? পূর্ণবর্গ সংখ্যা। এটাকে কি বলবো? পূর্ণ
বর্গ। তাহলে আমাদের এই যে দেখো 6 গুণন 6 ইকুয়াল টু কত হয় বলতো 36। এই 36টা কি বলতো আমাদের ভাইয়া বলতো 36টা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। আর আমাদের যখনই দশমিক জিনিসের গুণ হবে সেটা শুধুমাত্র বর্গ সংখ্যা হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা আশা করি এই পূর্ণবর্গ সংখ্যাটা ক্লিয়ার করলাম। তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি বর্গ, বর্গমূল, এরপর আমরা কি বলছি বলতো পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা পড়লাম। আচ্ছা, এরপরে আমাদের কি বেসিক জিনিস দরকার আছে আর এখানে দেখো, এরপরে আমাদের শিখতে হবে, আচ্ছা এরপরে আছে আমাদের বর্গ সংখ্যার ধর্ম। এরপরে কি আছে বলতো বর্গ সংখ্যার একটা কিছু ধর্ম দিছে, যে আমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে। ধরো এই লাইনে তো আমাদের সংখ্যা দেওয়া হলো 1, তাহলে 1 এর বর্গ কত হবে, 1 আর 1 গুণ করলে 1 হয়। 2 আছে, 2 এর কত হবে বলতো 2 দুগুণে 4 হবে। 3 আছে, 3 এর কত হবে 3 3 9 হবে। এবার 4 আছে, 4 4 এর কত হবে বলতো 16 হবে। এগুলো হলো আমাদের বর্গ সংখ্যার ধর্মর উদাহরণের মাধ্যমে দেখালাম। এটা আমাদের কি শেষ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো আমাদের শিখতে হবে এগুলো আমরা অনুশীলনের মধ্যে শিখবো বর্গ। এবার আমরা বর্গমূলের চিহ্ন। আচ্ছা, আমরা মেন বেসিক জিনিসের মধ্যে থেকে আমরা বর্গমূলের চিহ্ন এটাও আমরা কিন্তু শিখে ফেলতেছি। এবার আসো মৌলিক সংখ্যা শিখতে হবে আমাদের। কি শিখতে হবে বলো তো ভাইয়া? মৌলিক সংখ্যা। কি আসো? মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা টপিকটা আমাদের জানা দরকার এই অধ্যায়ে করতে গেলে বেসিক জিনিসের মধ্যে। তো মৌলিক সংখ্যা জিনিস সংখ্যা তোমরা কি পারো বলো? মৌলিক সংখ্যাটা কি বলতো? যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে আমরা কি বলে থাকি বলতো? সাধারণত মৌলিক সংখ্যা বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে সংখ্যাকে শুধু মাত্র এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা সহজ ভাষায় ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। তাহলে ভাই দেখো আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা লিখে দিছি যে কি যে সংখ্যাকে কি বলছে বলতো? যে সংখ্যাকে শুধুমাত্র এক ও ওই সংখ্যা ব্যতীত মানে ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সহজ বাংলা ভাষায় যে ভাগ করা যায় না তাকে আমরা কি বলবো বলতো? মৌলিক সংখ্যা বলবো। এখন দেখো একটা উদাহরণের মাধ্যমে আমি মৌলিক সংখ্যাটাকে দেখাই। ধরো আমরা সাপোজ লিখলাম 7। এই 7কে আমরা কি দ্বারা ভাগ করতে পারবো বলতো? 7কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, 7কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি। আর কোনো কি সংখ্যা আছে যে 7ক ভাগ করা যাবে বলতো? ভাগ করলে তো দশমিক আসা যাবে না কিন্তু। তাহলে দেখো 7কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারছি, 7কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারছি, আর কোনো তো সংখ্যা দ্বারা ভাগ করতে যাচ্ছে না। তাহলে আমাদের এই 7টা হলো মৌলিক সংখ্যা, বুঝতে পারছো? এই 7টা কি বলতো? মৌলিক সংখ্যা। এবার ধরো আমাদের 9 লিখলাম, তাহলে 9কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে, এটা বুঝলাম যে 9কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারতেছি। এবার আসো এই 9কে তো 3 দ্বারা ভাগ করা যায়, এই 9কে তো 1 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা ঠিক আছে, 1 আর 9 এটা আমাদের নিয়মের মধ্যে পড়তেছে যে কোনো সংখ্যা 1 দ্বারা ভাগ করা গেলে সমস্যা নেই, 9 দ্বারা ভাগ করা গেলেও সমস্যা নেই। তার এই কিন্তু যে অতিরিক্ত 1 এবং ওই সংখ্যা বাদেও যে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, তাহলে আমাদের 9 কি আমাদের মৌলিক সংখ্যা হবে না? মৌলিক সংখ্যা হবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আবার বলি, যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমাদের কি বলা হয় বলতো? মৌলিক সংখ্যা বলা হয়। এই মৌলিক সংখ্যার বিপরীত যেটা হবে এটা হলো যৌগিক সংখ্যা, বুঝতে পারছো? এখন আসো আমরা মৌলিক সংখ্যা সঙ্গে আরেকটু ডিটেইলস আমরা জানি, কিছু ব্যতিক্রম মনে আছে, সেগুলো আমাদের শিখতে হবে। এবার আসো আমাদের প্রথমে শিখতে হবে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, এগুলো আমাদের পরীক্ষার দরকার। তাহলে আমাদের 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে এটা আমাদের শিখতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের লিখি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি। কয়টি বলতো? 15টি। 1 থেকে মৌলিক সংখ্যা, তারপরে 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে বলতো? 1 থেকে 100 পর্যন্ত আছে আমাদের 25টি। কয়টি? 25টি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত আছে 15টি, 1 থেকে 100 পর্যন্ত আছে 25টি। কি কি আছে ভাই এটা আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসে যখন আমরা মেইন পড়া শুরু করব, এরপরে ক্লাস থেকে পর্ব থেকে তখন আমরা শিখাবো, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর আসো আমাদের
এরপরে একমাত্র ছোট মৌলিক সংখ্যা কি বলতো 2, আবার একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি বলতো 2। তাহলে আমাদের 2 এর কিন্তু কাহিনী আছে। এই 2 জোড় সংখ্যা একটাই মাত্র মৌলিক সংখ্যা আছে, সেটা হলো 2, আর একমাত্র ছোট মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আসো এক কি সংখ্যা, এক হলো আমাদের মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। তাহলে এক আর 2টা একটু মনে রাখবা, মুখস্থ রাখবা, এই দুটো একটু ব্যতিক্রম, বুঝতে পারছো? এক আমাদের কি মৌলিক সংখ্যা হওয়ার কথা ছিল কিন্তু মৌলিক সংখ্যা না, এটা আমাদের কি যৌগিক সংখ্যা। কেন না সেটার প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয় পর্বতে অবশ্যই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, ম্যাথ করার সময়। আচ্ছা 2 কি বলতো, 2 একমাত্র ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কি হলো বলতো, যেগুলো জোড় সংখ্যা থাকবে সবগুলোই বাদ, সেগুলো মৌলিক সংখ্যা হবে না, শুধুমাত্র 2 হবে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে কি বিজোড় সংখ্যা হলেই মৌলিক হবে? না, কেন না? এবার আসো তোমার এই ব্যাখ্যাটা দিচ্ছি, বিজোড় সংখ্যা হলে কেন মৌলিক সংখ্যা হবে না। তাহলে দেখো তো ভাই, আমরা প্রথমে জানি 2 মৌলিক সংখ্যা, 3, 5, 7। এবার আসো এরপরে পজিশনে কত থাকে বলো তো 9। এখন দেখো তো ভাইয়া 9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারতেছি না, তাহলে কি এটা মৌলিক হবে? এবার আসো তাহলে আমার 11 হয়, 13 হয়, এরপরে হয় কত বলো তো 15। তাহলে 15 কি মৌলিক সংখ্যা হবে? না। কি জন্য না? এবার দেখো 15 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 15 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে 15 কে 5 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে তো এটা মৌলিক সংখ্যা হলো না, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন এরপরে ক্লাসে আমরা কি করব, তোমাদের এই যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে মৌলিক সংখ্যার আমাদের এই টপিকটা শেষ। এরপর আসো আমাদের শিখতে হবে যে গুণনীয়ক, গুণিতক, গুণনীয়ক আর কি বলতো গুণিতক শিখতে হবে। সহজ ভাষায় একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝে দিচ্ছি যে গুণনীয়ক কি জিনিস আর গুণিতক কি জিনিস। আচ্ছা দেখো এবার আসো তাহলে আমরা শিখবো যে কি গুণনীয়ক, গুণনীয়ক আর কি বলতো গুণিতক, সহজ ভাষায়। আচ্ছা দেখো গুণনীয়ক আর গুণিতক কি, 3 দুগুণ কত হয় বলতো 6 হয়। এরপর আমরা লিখলাম 3 3কে, আচ্ছা 3 দুগুণ 6 হয়। এরপরে আসো 3 3কে 9 হয়, এটা একটা। এরপর আসো আমরা লিখলাম যে 6 6 গুণ করলে কত হয় বলতো 36 হয়, 12 গুণন 3 করলেও কত হয় বলতো 36 হয়। তারপরে হচ্ছে 4 গুণন 9 করলেও কত হয় বলতো 36 হয়। এবার আসো এখন দেখো আমরা উদাহরণের মাধ্যমে গুণনীয়ক গুণিতকগুলো, এখন সংজ্ঞা মেলা পড়ছো 4 5 6 অনেক পড়ছো সংজ্ঞা পড়ার এখানে দরকার নেই, এখন তুমি শুধুমাত্র উদাহরণের মাধ্যমে মনে রাখবা, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো এখানে আছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এই যে কোনো দুইটা সংখ্যা গুণ করার ফলে যে অ্যান্সারটা বাড়ায়, বুঝতে পারছো? তাহলে আমরা মনে রাখবো এই পাশের গুলোকে আমরা গুণিতক বলবো, আর গুণনীয়ক কি এই 6টা, এই 6 যে তুমি লিখছো কি কি গুণ করে ওই 6টা হলো, ওই দুইটা সংখ্যায় আমাদের কি বলতো 2টা 3টা বা 4টা, ওইগুলোই আমাদের কি বলতো গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক হলো 2 আর 3, 9 এর গুণনীয়ক হলো 3 3, আরো আছে, এক তো সবার কম্পালসারি হয়। তাহলে দেখো আমরা এখানে দেখো সবগুলো গুণ করে 36 বাড়াইনি বলতো, 36 বাড়াইনি, তাহলে 36 এর গুণনীয়ক হলো 6 3 4 9 12, এগুলো কি বলতো গুণনীয়ক কার বলতো 36 এর, বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা বলতে পারি গুণনীয়ক হচ্ছে যে যেই দুটো সংখ্যা আমরা গুণ করে 6 এর গুণনীয়ক বের করতে বলছে, তাহলে কি কি গুণ করে 6 হয় ওইটা আমাদের কি বলতো গুণনীয়ক। এবার আসো গুণিতক শিখবো আমরা, এরপরে গুণনীয়ক তো আমরা ক্লিয়ার হলাম মোটামুটি। আচ্ছা এরপর আসো গুণিতক, ধর 4 এর গুণিতক বের করতে বলছে, তাহলে 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতক তো অসংখ্য হয়ে আছে। এবার দেখো আমরা 4 দুগুণ কত হয় বলতো 8, তারপরে হচ্ছে 3 4 কত হয় বলতো 12, এরপর হলো 4 4 16, এরকম অনেক হয়তো অসংখ্য বার হবে। তাহলে এখানে 4 4 কত হয় বলতো 16, তাহলে আমাদের 4 এর গুণিতক হচ্ছে যে এই যে 8 12 এই যে 16, এগুলো কি বলতো 4 এর গুণিতক। আর যদি তোমাকে প্রশ্ন করে যে 12 এর গুণনীয়ক কি, তাহলে 12 এর গুণনীয়ক হলো 3 আর 4, 16 এর গুণনীয়ক কি হয় বলতো 4 4, 8 এর গুণনীয়ক কি হয় 4 দুগুণ 8, ঠিক আছে। তার মানে সহজ ভাষায় মনে করবা এই পাশে যেই দুটো সংখ্যা আমরা গুণ করব, এই দুটো সংখ্যায় যে কোনো কিছু অন্য যে কোনো সংখ্যার গুণনীয়ক, বুঝতে পারছো? আর এই পাশের গুলো হলো গুণিতক, এই পাশের গুলো কি যেগুলো অ্যান্সার বাড়বে সেগুলো কি গুণিতক, এগুলো সহজ ভাষায় তুমি মনে রাখবা, ঠিক আছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি গুণনীয়ক গুণিতক কি জিনিস। তাহলে আসো এরপরে আমাদের এই অধ্যায়ে তার কি বেসিক সংখ্যা শিখতে হবে, বেসিক ধারণার মধ্যে থেকে আমরা পড়লাম। মানে এটা কেন শিখলাম, আমাদের দেখো এখানে কি আছে বলতো ভাইয়া, আমাদের এখানে দেওয়া আছে যে একটা টপিক আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে, এটার জন্য আমরা শিখছি। এরপরে আমাদের আছে কি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখতে হবে, কি শিখতে হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা আমরা ক্লাসে শিখবো অবশ্যই। তাহলে দেখো আমরা এই 1.1 তোমাদের যে চ্যাপ্টারটা আছে অনুশীলনীটা 1.1, এই অনুশীলনী শিখতে গেলে আমাদের এই
অনুশীলনীর যে বেসিক ধারণাগুলো জানা দরকার সেগুলো কিন্তু আমরা সবগুলো এখন কি করলাম বলতো ক্লিয়ার করলাম। তো দেখো এখন আমি এক নজরে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা কি কি পড়লাম আজকের এই বেসিক ধারণা থেকে শর্টে 1 মিনিটে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কি শিখছি বলতো বর্গ, কি শিখছি বলতো এই যে বর্গ। বর্গ জিনিসটা কি ভাইয়া বলতো একই সংখ্যার গুণফল বা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলেই বর্গ হয়। তাহলে যেমন ধরো 2 গুণন 2 করলে কত হচ্ছে বলতো 4, এই যে 4টা হলো আমাদের কি বলতো বর্গ। ঠিক আছে, বর্গর পরে আমরা কি শিখছি বলতো বর্গমূল। বর্গমূল কি জিনিস, বর্গের মূলে কি ছিল ওই বর্গটা কি কি গুণ করে আসছে, তার মানে এই 4 বর্গ এই যে 2, এটা কি বলতো আমাদের 2টা হলো কি বর্গ মূল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি শিখছিলাম বলতো পূর্ণ সংখ্যা। কি শিখছিলাম বলতো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলতো এই যে একটা চার্টের মধ্যে থেকে এখানে শূন্য এই পাশে বলছে মাইনাস আলামান, এই পাশে বলছে কি বলতো প্লাস আলামান, অর্থাৎ আমাদের শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয় বলতো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কেন শিখছিলাম বলতো এই যে পূর্ণ বর্গ বার করার জন্য শিখছিলাম। তাহলে আমাদের পূর্ণ বর্গটা কি হবে বলতো 6 গুণন 6 করলে কত হয় বলতো 36 হয়, এটা আমাদের পূর্ণ বর্গ। আর 1.5 গুণন 1.5 গুণ করলে কত হয় 3, এই 3টা কি বলতো খালি বর্গ। আর এই 6 গুণন 6 করলে যে 36 হলো, এটা আমাদের কি বলতো পূর্ণ বর্গ। আশা করি এই দুটো ক্লিয়ার হয়েছি। আচ্ছা এরপরে আমরা কি শিখছিলাম বলতো পূর্ণবর্গ শিখলাম। এরপরে আমরা মৌলিক সংখ্যা শিখছিলাম। কি শিখলাম বলতো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কি বলা হয় বলতো মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমাদের কি লিখলাম বলতো 17, 17কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি বলতো 17। তাহলে দেখো 17কে আমরা প্রথমত 17 দ্বারাই ভাগ করতে পারি একবার, আর 17কে আমরা 1 দ্বারাই ভাগ করতে পারি। আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি 17 ভাগ করা যাবে, ভাগ করা যাবে, তাহলে দশমিক আসবে, দশমিক আসলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা 17 কি আমাদের মৌলিক সংখ্যা, এটা শিখছি। বুঝতে পারছো? আশা করি আমরা আজকের ক্লাসে যে বেসিকগুলো জানলাম এখন আমরা 1.1 ইনশাআল্লাহ একদম ইজিলি করতে পারবো। দ্বিতীয় পর্বে আমরা এর অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করবো, কাজের সমাধান করবো ধারাবাহিকভাবে। তোমরা ক্লাস 7 এর শুধুমাত্র আমাদের চ্যানেলে এসে দেখবা 7 এর প্লে লিস্ট পাবা। তাই 7 এর প্লে লিস্টে যা আছে একদম শুরুর পেজ থেকে বইয়ের প্রথম অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত সর্বপ্রথম আমরা অর্ধবার্ষিক টার্গেট করে পড়ানো শুরু করছি। অর্ধবার্ষিকে যে কয়টা চ্যাপ্টার থাকবে সেই কয়টা চ্যাপ্টারের আমরা কি করব এই বেসিক থেকে শুরু করে পুরো বইয়ের ম্যাথ সলভ করে দেবো। এরপর আমরা কি করবো পরীক্ষার আগে আমাদের এমসিকিউ সিকিউ কি কি গুরুত্বপূর্ণ সব কিছু তোমরা পাবা। ঠিক আছে, এই জন্য তোমাদের শুধুমাত্র করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজ ভিজিট করবা রাকিব ম্যাথ এক্সপ্রেস। পেজেতে আমাদের সব কিছু দেওয়া থাকবে, সাজেশন পাবা, পিডিএফ পাওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।